আজ অনেক দিন পর মামার বাসায় যাচ্ছি। অনেক দিন বলতে ৫-৬ বছর তো হবেই। পড়াশোনা আর বিভিন্ন চাপে যাওয়া হয়নি, আর আমিও তেমন চেষ্টা করিনি যাওয়ার জন্য। কিন্তু এই কয়দিন ধরে আম্মুকে কল দিয়ে মামা একদিন ঝালাপালা করে দিছে আমি যাওয়ার জন্য। আমি সময় করে যাব বলেছি, কিন্তু তারা মানতে নারাজ। আম্মুর ঘ্যান ঘ্যান থেকে বাঁচতে সিদ্ধান্ত নিলাম যাব। বিকেলে বাইক নিয়ে রওনা দিলাম। আম্মু অনেকবার বলল বাসে যেতে, বাইকে যেন না যাই, কিন্তু আমি শুনলাম না, কারণ এতটা পথ বাসে করে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপর আবার নেমে আবারও গাড়ি চেঞ্জ করা, এসব থেকে বাইকে সোজা চলে যাওয়াটাই ভালো। আমাদের বাসা থেকে মামার বাসা প্রায় ১.৫ ঘন্টার পথ। যেতে যেতে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। আমি কলিং বেল বাজাতেই মামি দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আরে সাকিব বাবা, তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এসো এসো, ভিতরে এসো। আমি ভেতরে গিয়ে সোফায় বসলাম। এতদিন পর আমাদের কথা মনে হলো? আসলে ব্যস্ততার কারণে সময় করতে পারিনি। পড়াশোনা, তারপর চাকরি, এসব নিয়েই পড়ে থাকি। কোনো আত্মীয়দের বাড়িতেও যাওয়া হয় না। কাজ তো আসে যায় বাবা, কিন্তু সময় বারবার ফিরে আসে না। তাই মাঝে মাঝে কাজকে রেখে একটু নিজের জন্য সময় বের করো। জি অবশ্যই। এমন সময় একটা মেয়ে আসলো নাস্তার ট্রে নিয়ে। আমি মামিকে জিজ্ঞেস করলাম, ও কে মামি? মামি আর ওই মেয়ে আমার দিকে অবাক হয়ে তাকালো। কে হবে আবার? মুনতাহা। কি? এটা মুনতাহা? এত বড় হয়ে গেছে? কিছুদিন আগেও যখন দেখলাম তখন তো অনেক পিচ্চি ছিল। এবার মুনতাহা গজগজ করে বলে উঠল, কিছুদিন আগে মানে কতদিন? 6 বছর তোমার কাছে কিছুদিন মনে হচ্ছে? তাই বলে ৬ বছরে এত পরিবর্তন? তুমিও তো বড় হয়েছো। আমি তো ঠিকই তোমায় চিনেছি, আর তুমি কি না আমায় চিনতে পারলে না? আরে আমি ভালো করে তোর চেহারার দিকে খেয়াল করিনি। ভেবেছি এত লম্বা চড়া তো তুই হবি না, কিন্তু এখন তো দেখছি বড় হয়ে গেছিস। বড় হব না তো কি এখনো ছোট থাকবো? না, তা থাকবি কেন? এখন যেহেতু বড় হয়ে গেছিস, বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন মামি? একদম ঠিক বলেছো বাবা। আমার জীবন তো একেবারে তেনা তেনা করে দিয়েছে এই মেয়ে। এখন বিয়ে দিয়ে দিলেই শান্তি। তুমি জামাই দেখো তো। তা তো অবশ্যই দেখব। ধ্যাত, ভাল লাগে না। সব সময় শুধু আমার সাথে লেগে থাকো। আমি বিয়ে করব না, কান খুলে শুনে রাখো। বলেই হনহন করে চলে গেল। আমি আর মামি হাসতে লাগলাম। মামি আমাকে বললেন, সাকিব, তুমি এক কাজ করো, তুহিনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। তুহিন কোথায়? দেখছি না যে। ও স্কুলে গেছে, তারপর কোচিং শেষ করে আসবে। ওহো আচ্ছা। আমি আমার ব্যাগ নিয়ে তুহিনের রুমে চলে গেলাম ফ্রেশ হতে। তুহিন হচ্ছে আমার মামাতো ভাই, আর মুনতাহা মামাতো বোন। মামার এক ছেলে ও এক মেয়েই। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তুহিন চলে এসেছে। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তুহিনও অনেক বড় হয়ে গেছে। এতদিনে আসার সময় হলো তোমার। জানো কত মিস করি তোমায়। কি করব বল? এখন তো আগের মতো সময় নেই, চাকরিও করতে হয়। তুই তো দেখি আমার থেকেও লম্বা হয়ে গেছিস। হ্যাঁ, তা তো একটু হয়েছি। কতদিন থাকবে সেটা বলো। থাকবো 2-3 দিন। না না, তা হবে না। কমপক্ষে 1 সপ্তাহ তো থাকাই লাগবে। তুমি অফিসে কল করে ছুটি নাও। আরে এতদিনে ছুটি দিবে না পাগল। এসব আমি জানি না। তুমি যদি না থাকো, আমি আর কখনো তোমাদের বাসায় যাব না, বলে দিলাম। এত জেদ আসে কোথা থেকে তোর? আগে তো এমন করতি না। এত সব বুঝি না। যেটা বলেছি ওইটাই করতে হবে। আচ্ছা দেখা যাবে। এখন নিচে চলো, আব্বু ডাকছেন। মামা চলে আসছে? হ্যাঁ। নিচে গিয়ে মামার সাথে অনেক আলাপ আলোচনা করলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে বসে ফোন টিপছে। তুহিন পড়ছে, তাই তাকে বিরক্ত করলাম না। ফোন টিপতেও বোরিং লাগছিল। হঠাৎ মুনতাহা এসে বলল, ভাইয়া ছাদে যাবে? কেন?
এমনি আড্ডা দিব। পাশ থেকে তুহিন বলল, আমিও যাব। এক থাপ্পড় খাবি। কয়দিন পর পরীক্ষা না তোর? ভালো করে পড়, নয়তো আব্বুকে গিয়ে বলে দিব। তুহিন আর কিছু বলল না। তারপর আমি মুনতাহার পিছে পিছে ছাদে গেলাম। ছাদটা অনেকটাই খোলামেলা, আশেপাশে অনেক গাছগাছালি, তাই বাতাস বেশ ভালোই লাগছে। মুনতাহা আমাকে বলল, আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাগ করবা না তো? রাগ করার মতো হলে তো রাগ করবই। তাহলে থাক। কি বলবি বল। না, শুনলে তুমি রাগ করবা। করব না, এমনি বলেছি। তুমি এখনো বিয়ে করনি কেন? কে বলেছে আমি বিয়ে করিনি? মানে? আমি তো আরও আগেই বিয়ে করেছি, ইভেন একটা মেয়েও আছে। কি সত্যি? তো মিথ্যা হবে কেন? এটা কিভাবে পারলে তুমি আমাকে, আমাদেরকে না বলে? আরে সময় সুযোগ পাইনি, হুট করে হয়ে গেছে। আমি বলতাম তোদের আজকে, এর আগে তুই জিজ্ঞেস করে ফেললি। মুনতাহার মুখ নিমিষেই মলিন হয়ে গেল। তারপর আমি মাথায় গাঁটটা মেরে বললাম, ফাজলামো করেছে, তুই তো দেখি সত্যি ভেবে নিয়েছিস। তুমি না অনেক খারাপ। হুম, জানি। তাহলে বিয়ে করনি কেন? আরে ধুর, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আই হাই, বলো কি? বিয়ে দিলে পোলামাইয়ার বাপ হইয়া যাবা, আর বলতেছো তোমার বিয়ের বয়স হয় নাই? অনেক পেকে গেছিস দেখছি। আমার কথা বাদ দাও, নিচের দিকে তাকিয়ে দেখো, মাথার চুল অর্ধেক পেকে গেছে। তাতে তোর সমস্যা কি? আমার কেন সমস্যা হবে? সমস্যা তো হবে তোমার বউয়ের। আহারে, বেচারি বুড়া জামাই নিয়ে সংসার করবে। তোকে এত ভাবতে হবে না, সেটা আমার আর আমার বউয়ের ব্যাপার। নিজের চিন্তা কর। বউ কি ঠিক করা আছে নাকি? মানে? মানে গার্লফ্রেন্ড এমন কিছু? ওইসব ফালতু আকামের মাঝে আমি নাই। এখানে আকামের কি দেখলে তুমি? এই, তুই এত জেনে কি করবি? আসলে তোকে বিয়ে দিতে হবে, অনেক পেকে গেছিস। দাঁড়া, নিচে গিয়ে মামা মামির সাথে কথা বলবো। ধুরবাল, সব সময় শুধু এই বিয়ে বিয়ে, ভাল লাগে না। থাকো তুমি, আমি গেলাম। মুনতাহা হনহন করে চলে গেল। আমি হাসতে লাগলাম। পিচ্চিটা হুট করে বুড়ি হয়ে গেছে। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টা, ঘুমিয়ে আছি। এমন সময় মুনতাহা এসে আমাকে জাগাতে লাগলো। আমি বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে তাকালাম। এই ভাইয়া, ওঠো না। কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? আমাকে স্কুলে দিয়ে আসো না একটু। আমি? হ্যাঁ তুমি। আমি কেন যাব? প্রতিদিন যেভাবে যাস ওইভাবে যা। আরে প্রতিদিন তো বাবার সাথেই যাই, আর বিকালে আম্মু গিয়ে আনেন। আজকে আপুর অফিস নাকি জরুরি মিটিং আছে, তাই সকাল সকাল চলে গেছেন, আর বলে গেছেন তোমায় বলতে আমাকে নিয়ে যেতে। ওঠো প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। কি এক মহা মুশকিল রে বাবা। এমন বলতেছো কেন? একটা দিন কষ্ট করলে কি এমন হয়ে যাবে? ওঠো না প্লিজ। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসতেছি। তারপর বাধ্য হয়ে রেডি হয়ে নিচে গেলাম। ভেবেছিলাম বেড়াতে যেহেতু এসেছি, কয়েকটা দিন ছুটি আছে, তাই ঘুমাতে পারবো। কিন্তু সেটা আর হলো কই। নিচে গিয়ে দেখি মামি নাস্তা নিয়ে বসে আছেন। আমাকে দেখে বললেন, আয় বাবা, নাস্তা খা। তোকে কষ্ট দিয়ে ফেলতেছি, কি করব বল? তোর মামারও আজ মিটিং পড়েছে। না মামি, সমস্যা নেই। এ আর এমন কি। এই মুনতাহা চল। আরে নাস্তাটা তো খেয়ে যা। এখন নাস্তা করলে দেরি হয়ে যাবে, আমি বাহিরের নাস্তা করে নিব। তারপর বাইক বের করে মুনতাহাকে নিয়ে স্টার্ট দিলাম। মুনতাহা আমাকে রাস্তা দেখিয়ে দিতে লাগলো। আমি সেই রাস্তা দিয়ে যেতে লাগলাম। কিছু দূর একটা পার্কের সামনে যেতেই মুনতাহা বাইক থামাতে বলল। কিরে, কি হয়েছে? এখানেই নামবো? এখানে? আশেপাশে তো কোনো স্কুল দেখতে পাচ্ছি না, এখানে কেন নামবি? নামো তো আগে, তারপর বলছি। আমি বাইক এক সাইডে রেখে ওকে বললাম, কিরে, এখানে নামলি কেন? কয়টা বাজে দেখেছিস? পরে দেরি হলে তো স্কুলে ঢুকতে দিবে না। আজ স্কুলে যাব না। কেন?
এই, তুই স্কুল ভ্যাং মারিস? আরে না, বাং কেন মারবো? আর সুযোগও নেই, একদিন না গেলে বাসায় কল দিয়ে জানিয়ে দেয়। তাহলে আজকে? আজকে স্কুল বন্ধ। কিসের? বিজ্ঞান মেলা চলছে, যারা যারা নাম দিয়েছে তারা যাওয়াটা বেশি জরুরি, আমাদের না গেলেও চলবে। তাহলে কেন এসেছিস, তাও আবার আমার ঘুম নষ্ট করে? এমনি ঘুরতে। থাপ্পড় চিনিস? সবসময় এমন করো কেন তুমি? তো কি করব, এমন ফাজলামো করার কোনো মানে আছে? ফাজলামোর কি দেখলে তুমি? একটু ঘোরাঘুরি করলে কি এমন হবে? আর প্রায় তো তোমাকে ডিস্টার্ব করি না, এত বছর পর এসেছো তাই একটু এমন করছি। বলেই মুখ মলিন করে নিল মুনতাহা। আমিও আর কিছু বললাম না, ছোট মানুষ, একটু আবদার করতেই পারে। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবি বল? কোথায় আর যাব, ওই যে একটা পার্কের ভেতরেই যাব। ঠিক আছে চল। আমি 2টা টিকিট কাটলাম, তারপর ওকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, খেলাম। মাঝখানে মামি কল দিয়েছেন, আমি একটা কাজে আছি আর আসার সময় মুনতাহাকে নিয়ে আসবো বলি। তারপর ওর স্কুল ছুটির সময় হলে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম ভাঙলে নিচে গিয়ে সবার সাথে আড্ডা দেই। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। একটা জিনিস খেয়াল করলাম, মুনতাহা যেন কেমন একটা বিহেভ করে, মানে আমি যেন ওর বিশেষ কেউ। তারপরও আমি এত পাত্তা দিলাম না। এভাবে আরও 2 দিন কেটে যায়। আমার যাওয়ার সময় চলে এলো। তুহিন, মামা, মামি সবাই অনেক করে বলল আরও থাকতে, কিন্তু আমি না করলাম। ছুটিও শেষ। সবচেয়ে বেশি বলেছে মুনতাহা আরও কয়টা দিন যেন থেকে যায়। রাতে রুমে বসে ব্যাগ গোছাচ্ছি, আগামীকাল সকালে যাব। এমন সময় মুনতাহা এসে বলল ছাদে যেতে। আমি একটু পর যাব বলে ওকে পাঠিয়ে দিলাম। তারপর গোছানো শেষ করে ছাদে গেলাম। দেখলাম কর্নারে রেলিং ধরে দাঁড়িয়ে আছে মুনতাহা। আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মন খারাপ করে আছে। কিরে, কি হয়েছে? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুনতাহা হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকস্মিক ঘটনায় আমি থতমত খেয়ে গেলাম। কি হয়েছে মুনতাহা, এভাবে কাঁদছিস কেন? ও কেঁদেই যাচ্ছে। আমি আবারও বললাম, কিরে কাঁদছিস কেন, বল আমায়। কেউ কিছু বলেছে তোকে? না। তাহলে? তুমি কাল যেও না প্লিজ, আরও কয়েকটা দিন থাকো। এজন্য তুই কাঁদছিস? আমি কি সারা জীবন এখানে পড়ে থাকবো নাকি? আর আমি চলে গেলে তুই কাঁদবি কেন? কারণ কি? আমি তোমাকে ভালোবাসি। ওর মুখে এমন কথা শুনে আমি তো রীতিমতো অবাক। ও যে এমনটা বলবে কখনো ভাবিনি। আমি ওকে এক ঝটকায় আমার বুক থেকে সরিয়ে নিলাম। আমি এমনটা করব ও হয়তো ভাবেনি, তাই একটু ভয় পেয়ে গেল। এই, তোর মাথা ঠিক আছে? এইমাত্র কি বলেছিস? কেন, ভুল কি বললাম? ভুল কি মানে? এসব আজেবাজে চিন্তা কে দিয়েছে তোর মাথায়? আজেবাজে কেন হবে? আমি কি ভালোবাসতে পারি না? ভালোবাসাটা কি অন্যায়? হ্যাঁ, ভালোবাসতে পারিস, ভালোবাসা অন্যায় না, কিন্তু তোর আর আমার ক্ষেত্রে সেটা ঠিক না। কেন ঠিক না? কি কমতি আছে আমার মাঝে? দেখ মুনতাহা, তোর মাঝে কিছুর কমতি নেই। তুই মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু তুই যেটা চাচ্ছিস ওইটা সম্ভব না। কিন্তু কেন? কারণ এটা কখনোই কেউ মানবে না। সবাই জানাজানি হলে সম্পর্ক খারাপ হবে। আর তুই এখনও অনেক ছোট, আর অনেক ভালো একটা মেয়ে। তুই অনেক ভালো কাউকে ডিজার্ভ করিস। কে মানলো না মানলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর আমি ভালো কাউকে না, তোমাকেই চাই। পাগলামো করিস না মুনতাহা, বোঝার চেষ্টা কর। মামা মামি এসব জানলে অনেক কষ্ট পাবেন, আমাকে ভুল বুঝবেন। আমি চাই না এমনটা হোক। আমার ফিলিংসের কোনো মূল্য নেই তোমার কাছে? মুনতাহা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে করবে এটাই জানি, দরকার হলে আমি সবাইকে মানাবো। আমার পক্ষে সম্ভব না। আমি তোকে কখনোই ওই নজরে দেখিনি। দেখনি, এখন থেকে দেখবা। আমি এত সব বুঝি না। তুমি যদি না মানো আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো।
মুনতাহার এমন কথা শুনে আমার ভীষণ রাগ উঠল। আমি ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মারলাম। টাল সামলাতে না পেরে মুনতাহা ছিটকে কিছুটা দূরে সরে গিয়ে নিচে পড়ে যায়। এমন ঘটনায় আমিও থতমত খেয়ে গেলাম। তারপর ওর কাছে যেতেই আমাকে সরিয়ে দৌড়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। আমিও ওর পিছনে গেলাম, দরজায় ধাক্কা দিতে লাগলাম। মুনতাহা, দরজা খোল। মুনতাহা, আমার কথাটা তো শোন। ভেতর থেকে কোনো সাড়া আসছে না। এদিকে মামা মামি সবাই এসে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। আমি উত্তর না দিয়ে দরজা ভাঙার ট্রাই করলাম। কয়েকটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। দেখলাম মুনতাহা অনেকগুলো ঘুমের ওষুধ হাতে নিয়ে পানির বোতল খুলছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওর হাত থেকে সবগুলো ওষুধ বাহিরে ফেলে দিলাম। মামা মামি ভিতরে এসে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক। আমি নিজেও কি বলবো বুঝতে পারছি না। তারপর আমার আব্বু আম্মুকে ডাকা হলো। আমি চুপ হয়ে বসে রইলাম। আব্বুর চোখে মুখে রাগ স্পষ্ট, কিন্তু আমি তো কিছুই করিনি। মুনতাহা অনবরত কান্না করে যাচ্ছে। মামি মুনতাহাকে শক্ত গলায় জিজ্ঞেস করলেন, মুনতাহা, তোরা সাকিবের সম্পর্ক চলছে কতদিন? মামির মুখে এই কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ার অবস্থা। মুনতাহা কিছু বলার আগেই আব্বু বলে উঠলেন, সেসব কথা আর ওকে জিজ্ঞেস করে কি লাভ ভাবি? দুষ্ট ওর একার না, আমার ছেলেরও আছে। আর কথা যেহেতু এতদূর এসে পড়েছে, এখন যে কোনো একটা সিদ্ধান্ত তো নেওয়া উচিত। মামা মামি দুজনেই এতে সম্মতি জানালো। তারা আব্বুকে অনেক মানেন, তাই সব কিছু আব্বুর ওপর চাপিয়ে দিলেন। আব্বু এবার মুনতাহাকে জিজ্ঞেস করলেন, মুনতাহা, মা, তুমি কি সাকিবকে বিয়ে করতে চাও? আব্বু আমার কথা শোনো। তোর কাছ থেকে আমি আর কিছু শুনতে চাই না। মুনতাহা, যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। তুমি কি সাকিবকে বিয়ে করতে চাও? মুনতাহা মাথা নাড়ল। আমি রীতিমতো ঘেমে শেষ। এ কি হচ্ছে আমার সাথে? কিছু করলাম না, বললাম না, তাও ফেঁসে গেলাম। তাহলে আর কিছু বলার নেই। ওটা ভাই ভাবি আপনাদের মতামত থাকলে ওদের বিয়ের কথাবার্তা পাকা করতে চাই। মামি বললেন, আর কি বলবো ভাই, ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের নিজস্ব পছন্দ আছে, এখানে আমাদের মানা করার সামর্থ্য নেই। তাহলে বিয়ের তারিখ এখানেই ঠিক করে ফেলি। আব্বু আমার কথাটা তো শোনো একবার। বলেছি না কিছু শুনবো না। এখন আমি যা বলবো সেটা তুমি শুনবে। আগামী সপ্তাহের শুক্রবার বিয়ের ডেট। কারো কোনো আপত্তি আছে? সবাই মাথা নাড়ালো। কারো কোনো আপত্তি নেই। ব্যাস, সব সিদ্ধান্ত নেওয়া শেষ। মুনতাহা উঠে রুমে চলে গেল। পরের দিন সকালে আমরা বাসায় চলে আসলাম। তারপর শুরু হলো বিয়ের আয়োজন। মুনতাহা আমায় অনেকবার কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করিনি। এমন পাগলামোর কোনো মানে হয় আপনারাই বলুন। দেখতে দেখতে বিয়ের সব ফর্মালিটিস শেষ করে বাসার ঘরে ঢুকলাম। মুনতাহা এসে আমাকে সালাম করতে নিলে আমি সরে গেলাম। আমাকে এমন করতে দেখে সে বলে, কি হলো, পা সরিয়ে নিলে কেন? সালাম করব তো। এসব আধিক্যতার কোনো দরকার নেই। এখানে আধিক্যতার কি আছে? কিছু না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। খবরদার আমাকে ডিস্টার্ব করবি না। বলেই আমি উল্টো পাশ হয়ে শুয়ে পড়লাম। একটু পর কারো গুঙ্গানির আওয়াজ কানে আসলো। তাকে দেখে মুনতাহা মুখ গুজে কান্না করছে। আমি বিরক্তি নিয়ে বললাম, সমস্যা কি তোর? কাঁদছিস কেন এইভাবে? শান্তিতে কি ঘুমাতেও পারবো না? মুনতাহা কেঁদেই যাচ্ছে। আমি বিছানা থেকে উঠে ওর কাছে গেলাম। কি হলো, কথা বলছিস না কেন? এভাবে কাঁদলে আমি ঘুমাবো কি করে? মুনতাহা উঠে এসে আমাকে ধুম করে জড়িয়ে ধরল। তুমি আমার সাথে এমন কেন করছো? কি এমন অপরাধ করেছি আমি যে এভাবে শাস্তি দিচ্ছ? ভালোবাসাটা কি অন্যায়? না, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য অন্যায়ভাবে কিছু করাটা অবশ্যই অপরাধ। মানলাম ওই দিন আমি তোকে মানা করেছি, চর মেরেছি, তাই তুই এইভাবে সবার সামনে এমনটা করবি?
তখন না হয় রাগে এমনটা হয়েছে, কিন্তু পরে দুজন কথাবার্তা বলে তারপর পরিবারের কাছে একটা সমাধান আনা যেত। কিন্তু তুই কি করলি? সব কিছু তাড়াতাড়ি করে সবার মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করলি। সবাই ভেবেছে তোর সাথে আমার আগে থেকেই সম্পর্ক আছে। আমি কি জানতাম যে বাবা মা এসে তারপর ফুপা ফুপিকে ডেকে এসব বলবে? তুই রুমে গিয়ে দরজা লাগিয়ে দেওয়াতেই তো আমি ভয় পেয়ে গেছি। আর একটু পরে গেলে হয়তো ওষুধ খেয়ে পড়ে থাকতি, তারপর সবাই এসে আমাকে দোষারোপ করত, আর তারপরই এসব ঘটে। তুই তো খুশিই হয়েছিস যখন সবাই এই সিদ্ধান্ত নিল। তুমি কি খুশি হওনি? একবারের জন্যেও আমার কথা ভাবোনি? এটাকে খুশি হওয়া বলে না। তুই সবার সামনে আমাকে আর তোকে উভয়ই ছোট করেছিস। তুই চাইলে বলতে পারতি যে না, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, কিন্তু না, তুই চুপচাপ সব মেনে নিয়েছিস। তো আমি আর কি করব? আমি ভয় পেয়ে গেছিলাম, তখন যদি মানা করি তাহলে তো তোমাকে আর পেতাম না। কে বলেছে? 2 মিনিটে জীবনের সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন, যা আমার সাথে হয়েছে। পরে না হয় আমি ঠিকই বুঝতাম, কিন্তু তুই সেটা হতে দিলি না। দেখো, যা হওয়ার হয়েছে। পুরনো কথা আমি আর বলতে ও শুনতে চাই না। তাহলে ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। সর আমার বুক থেকে। না, আগে বলো তুমিও আমায় ভালোবাসো? জীবনেও না, সর। এখন কিন্তু সত্যি সত্যি আমি উল্টোপাল্টা কিছু করব। ব্ল্যাকমেইল করে ভালোবাসা আদায় করবি? তুমি কেন এমন করছো? প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। বলেই মুনতাহা আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আসলে ওকে যে মেনে নিব না, ব্যাপারটা এমন না। ওর এমন কর্মকাণ্ডের জন্য একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়ে তো দেখছি সাংঘাতিক। আমি মুনতাহাকে পা ছাড়তে বলি, কিন্তু সে ছাড়ছে না। তারপর নিজেই ওকে তুলে ওর চোখের পানি মুছে দেই। পিচ্চিটা কাঁদতে কাঁদতে চোখ একদম লাল করে ফেলেছে। এটা দেখে আমি আর রাগ দেখাতে পারলাম না। আসলে ও ছোট, এই বয়সে কী বা এমন বুঝ আছে? ভালোবাসা আবেগই তো এখন ওর কাছে সব। তাই ওর সাথে রাগ না দেখিয়ে পরিস্থিতি বোঝানোটাই সবচেয়ে বেশি প্রয়োজন। থাক, আর কান্না করিস না, চোখ একদম লাল করে ফেলেছিস। বলো, ভালোবাসো আমায়? বললে কি খুশি? অনেক। তার আগে তোকে প্রমিস করতে হবে। কি প্রমিস? তোর এই রাগ জেদকে কমাতে হবে। কথায় কথায় উল্টাপাল্টা কিছু করার চিন্তা করা, ঘুমের ওষুধ খাওয়া, এসব একদম বন্ধ করতে হবে। তোমায় পেয়ে গেলে আমি আর এসব কোনো দিন করব না। এভাবে বললে হবে না, প্রমিস করতে হবে। আচ্ছা, প্রমিস, আমি আর কোনো দিন এমন কিছু করব না। ঠিক আছে। তাহলে বলো, আমাকে ভালোবাসো? আমি এবার হেসে দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোকে ভালোবাসি। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।